সময় ১৩ মার্চ দুপুরবেলা ২টো, স্থান সম্মিলিত সামরিক হাসপাতাল। হঠাৎ এক নারীর আর্তচিৎকার, আমার মনে চলে গেছে। চিৎকারটি কার নিশ্চয়ই মনে করতে পারছেন না। চিৎকারটি আসিয়ার মায়ের। কোন আসিয়া বলে চোখ কুচকাচ্ছেন? ওই যে মাগুরার ঘটনা। ৮ বছরের শিশুটি স্কুল বন্ধ থাকায় আপন বোনের শ্বশুর বাড়িতে গিয়েছিল কদিন থাকবে বলে, আর সেখানেই বোনের স্বামী, শ্বশুর আর দেবরের ধর্ষণের শিকার হয় সে। মৃত্যুর সাথে ৯ দিন পাঞ্জা লড়ে মরে যায় আসিয়া। সেই আসিয়া কিংবা এমন অনেক আসিয়াদের খবর যেটুকু গণমাধ্যমে পাই, তাদের ঘরে কি ঈদ এসেছে অথবা আসে? মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের আসিয়ার পরিবার ভীষণ নিম্ন আয়ের। তার বাবা মানসিক রোগী, পরিবারে আর কোনো পুরুষ সদস্য নেই, তাই বড় বোনকে বিয়ে দেওয়া হয়েছিল ১৪ বছর বয়সে। যে নিজেও শাশুড়ির সহায়তায় শ্বশুর আর দেবরের লালসার শিকার হয়েছে বারবার। সহ্য করতে না পেরে মায়ের বাড়িতে ফিরে যেতে চেয়েছিল মেয়েটি। অসহায় মা অভাবের তাড়নায় আবারও তাকে শ্বশুর বাড়িতে ফেরত পাঠায়। তারপর ঘটল আসিয়ার ঘটনা। আপনি আমি যখন সেমাই পোলাও খেতে খেতে এই ভিডিওটি দেখছি, তখন একবারও কি মনে পড়ে আজকের দিনটিকে আসিয়ার পরিবার কিভাবে উদযাপন করতে চেয়েছিল? আসিয়াকে এই ঈদে একটা হলদে রঙের প্রজাপতি জামা কিনতে চেয়েছিল, হাতে লাল চুড়ি, পায়ে ইমিটেশনের নূপুর পরে কি সাজতে চেয়েছিল? আচ্ছা, আসিয়া যদি আজ বেঁচে থাকতো, ঠিক ২৫ বছর পর বাংলাদেশ যখন তার স্বাধীনতার ১০০ বছর পালন করবে, তখনও আসিয়ারা কি স্বাধীন হবে কিংবা নিরাপদ? তখন যে আসিয়ারা জন্ম নেবে, তাদের জন্য আমরা কেমন সমাজ তৈরি করছি? কতটা নিরাপত্তা, কতটা স্বাধীনতা থাকছে তাদের জন্য? কিংবা নারীর জীবনে স্বাধীনতা কি আদতেই আসে? কারণ ১৯০৫ সালে এই বাংলাদেশেরই এক অবরোধবাসিনী বেগম রোকেয়া নারী স্বাধীনতার ছবি আঁকতে যে লিখেছিলেন সুলতানাস ড্রিম, যেখানে নারী চরিত্রটি বলছে, ভ্রমণকালে দেখি এ তো সেই জ্যোৎস্নাময়ী রজনী নহে, এ যে দিব্য প্রভাত। নগরের লোকেরা জাগিয়া উঠিয়াছে, রাজপথে লোকে লোকারণ্য। কি বিপদ, এই দিনের বেলায় এভাবে আমি পথে বেড়াইতেছি। ইহা ভাবিয়া লজ্জায় জড়সড় হইলাম। পথে একজনও পুরুষ কিন্তু দেখিতে পাই নাই। পথিকার স্ত্রী লোকেরা আমার দিকে চাহিয়া হাস্য পরিহাস করিতেছিল। তাহাদের ভাষা না বুঝিল, ইহা স্পষ্ট বুঝিলাম যে তাহাদের উপহাসের লক্ষ্য আমি। সঙ্গিনীকে জিজ্ঞাসা করিলাম, উহারা কি বলিতেছে? উত্তর পাইলাম, উহারা বলছে আপনি অনেকটা পুরুষ ভাবাপন্ন। পুরুষ ভাবাপন্ন, ইহার মানে কি? ইহার অর্থ এই যে আপনাকে পুরুষের মতো ভীরু ও লাজ নম্র দেখায়। পুরুষের মতো লাজ নম্র, এমন ঠাট্টা? জি, প্রায় ১২০ বছর আগে এরকমই স্বপ্ন দেখেছিলেন বেগম রোকেয়া। কিন্তু এর মাঝে সময় পার হয়েছে প্রায় ১৫০ বছর। কিন্তু ২০২৫-এ এসেও একজন তরুণী সেরকম স্বপ্নই দেখেন। এই যেমন কিছুদিন আগে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঘুরছে, সেখানে এক তরুণী তার পুরুষ সঙ্গী ছাড়া স্বাধীনভাবে অনেক রাতে রাস্তায় হাঁটার স্বপ্ন দেখেন। নেট দুনিয়ায় ঘুরে বেড়ানো সেই ভিডিওর নিচে যখন লাখো নারীর ইচ্ছার প্রকাশ আমরা দেখতে পাই কমেন্ট বক্সে, স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর। কিন্তু এরপর আর খুব বেশি দূর যাওয়া যায় না, কারণ একা একজন নারী রাস্তায়, পাবলিক প্লেসে, ঘরে নিরাপদ ও স্বাধীন কোথায় না। শুধু এইটুকু মৌলিক অধিকার কি নিশ্চিত করতে পেরেছে আমাদের জন্য আমাদের সমাজ কিংবা রাষ্ট্র? বেগম রোকেয়া থেকে ক্লারা জেটকিনের পর ১০০ বছর পাস করেছে পৃথিবী। নিউ ইয়র্ক কিংবা এই ঢাকা, কোথাও কি নারী তার সকল অধিকার নিয়ে মানুষ হিসেবে ক্ষমতায়িত হয়েছে? বিশেষ করে বাংলাদেশের মতো মুখে অগ্রসর কিন্তু মগজে অনগ্রসর দেশে। কারণ এখানে এখনো নারীকে বুলিং এর শিকার হতে হয় ওড়না না পরার জন্য কিংবা টিপ পরার জন্য। নিশ্চয়ই জানেন কিংবা জানেন না, এদেশে প্রতিদিন গড়ে ৮ জন নারী ধর্ষণের শিকার হন। রাস্তাঘাটে, বাজারে, নিজেও ঘরের নারী নির্যাতিত হয় আপন পুরুষের কাছে। ব্র্যাক, আঁচল, ইউএনএফপি এর মতো সংস্থাগুলো জরিপে বলছে, নারীর জীবদ্দশায় স্বামী বা জীবনসঙ্গীর মাধ্যমে সহিংসতার হার এখনো ৭০%। নারীদের অন্য কারো তুলনায় স্বামীদের কাছে শারীরিক সহিংসতার শিকার অন্যদের চেয়ে সহিংসতার চেয়ে
3 গুণ বেশি এবং যৌন সহিংসতার শিকার হওয়ার সম্ভাবনা 17 গুণ বেশি। অর্থাৎ যার সাথে আপনি একই বিছানা কিংবা ছাদ শেয়ার করছেন, সেই আপনজনই সবচেয়ে বেশি নির্যাতনকারী আপনার আমার। এই সহিংসতার শিকার নারীদের প্রায় 64%ই আবার এসব ঘটনা কাউকে বলেন না। যে পোশাক শ্রমিকদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি, সেই পোশাক শ্রমিকের 84.7% নারী যখন কারখানার ভেতরে থাকেন, তাদেরকে মৌখিকভাবে নির্যাতন করা হয়। পথেও কিন্তু শান্তি নেই। পরিসংখ্যান বলছে 2024-এ এক বছরে রেলপথে 526টি নির্যাতন হয়েছে, এর মধ্যে 11টি ধর্ষণ রয়েছে। সড়ক পথে 413টি নির্যাতন, 20টি ধর্ষণের ঘটনা। নৌপথে 325টি নির্যাতন, 5টি ধর্ষণ এবং রেল, বাস স্টেশন, ফুটপাতে 458টি নির্যাতন ও 5টি ধর্ষণের ঘটনা রয়েছে। এবার আসি বিচারের প্রসঙ্গে। দেখব 2001 সাল থেকে 2015 সাল পর্যন্ত কেবল পুলিশের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে 5003টি ধর্ষণের মামলা হয়। এর মধ্যে রায় ঘোষণা হয়েছে 183টি। আর ধর্ষণের 1/3 কম মামলা আদালত পর্যন্ত পৌঁছেছে। তার মধ্যে রায় ঘোষণার হার কেবল 3.66 ভাগ এবং সাজার হার 0.45 ভাগ। নারী কি তবে পুরুষের কাছে সবসময় সেক্স অবজেক্টই থেকে গেল? এই কারণে কি পরিবার থেকে রাষ্ট্র নানাভাবে সহিংসতার, নিরাপত্তাহীনতার শিকার হয় নারী? নারীর প্রতি নানা আচরণ, নানা আক্রমণ যে ঘটে, সেটা আইন বলি, ধর্মীয় নৈতিকতা বলি, সামাজিক নৈতিকতা বলি, কোনো নৈতিকতা দিয়ে প্রতিরোধ করা যাচ্ছে না। কেননা এটা আসলে একটা আলাদা তন্ত্র, এটা পুরুষতন্ত্র। পুরুষতন্ত্র মানে কিন্তু ব্যক্তি পুরুষ নয়, এটা সামগ্রিক একটা ব্যবস্থা যেটা পুরুষতান্ত্রিক মন মানসিকতা, সংস্কৃতি, অর্থনৈতিক, রাজনীতি দিয়ে পরিচালিত হয়। এবং এই পুরুষতান্ত্রিক মন মানসিকতা ক্ষমতাকে একচ্ছত্র করে ফেলে, সম অংশীদারিত্ব রাখে না। অথচ প্রায় 3 দশক ধরে বাংলাদেশের শীর্ষকর্তা নারী ছিলেন। তার মানে কি নারীর ক্ষমতায়ন ঘটেছে? না, কারণ তারা আসলে পুরুষতান্ত্রিক একটা দলের এবং পুরুষতান্ত্রিক একটা রাজনৈতিক ব্যবস্থার প্রধান ছিলেন কেবল। আমরা যদি 53 বছর পেছনে মুক্তিযুদ্ধের দিকে তাকাই, তখনও দেখব সে সময় পুরুষদের দুটো কাজ করতে হয়েছে। এক দেশের জন্য সংগ্রাম, আরেকটা নিজেকে রক্ষার সংগ্রাম। আর নারীকে করতে হয়েছে 3টে সংগ্রাম: দেশ রক্ষা, জীবন রক্ষা, আর তৃতীয়ত নিজের নারী সত্তার নিরাপত্তার লড়াই। কিন্তু এত ত্যাগের পর এই দেশ কতটা নারীর হয়েছে? এই মুহূর্তে আমরা দেখছি নারীরাই সবচেয়ে বেশি হামলার আর আক্রমণের শিকার। রাজনৈতিক দলের কমিটিতে ন্যূনতম 33% নারীর প্রতিনিধিত্ব থাকতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের কতটুকু বাস্তবায়ন করেছেন রাজনৈতিক দলগুলো? মঞ্জুরি কমিশনের তথ্য বলছে উচ্চশিক্ষায় নারী পুরুষ সমান অবস্থানে রয়েছে। তাহলে অর্থনীতিতে, কর্মসংস্থানে নারীর অবস্থান নিচের দিকে কেন? গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়ের গবেষণা বলছে জেন্ডার বৈষম্য নিরসনে বাংলাদেশের স্কোর 31.2%, যা বৈশ্বিক গড় 60.5%-এরও অনেক কম। এই যে সম্প্রতি শেষ হলো জুলাই আন্দোলন, জুলাই আন্দোলনের ঘর থেকে পথে গর্জে উঠেছিল যে নারীরা, তারা কোথায় গেল? ক্ষমতার তালিকায় কেন নাম নেই তাদের? এই নারীদের সম্মাননা জানাতে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছিলেন, এই ঐতিহাসিক ঘটনার নায়িকারা বাংলাদেশে যা ঘটিয়েছে তা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা, জুলাই অভ্যুত্থানে পুরুষের পাশাপাশি 60% নারীর অবস্থান ছিল, কিন্তু এখন তো সেই জুলাই কন্যাদের বেশিরভাগকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় হারালেন তারা? এখন যদি একজন নাগরিক হিসেবে জানতে চাই রাষ্ট্রের কাছে যে এমন নাগরিক অভ্যুত্থান পরবর্তীতে নারীদের ভূমিকা হঠাৎ করে নাই হয়ে গেল কি করে? যেন এক ধরনের ব্ল্যাক আউট। তার মানে শুধুমাত্র নারী হওয়ার কারণে তার পূর্ণাঙ্গ নাগরিক অধিকার হওয়ার কোনো সুযোগ নেই। গণমাধ্যম, রাজনৈতিক নেতাদের আলোচনায়ও খুব একটা পাওয়া যায় না তাদের। এমনকি নতুন দলের নেতৃত্ব গঠনেও নারীদের অংশগ্রহণ ছিল প্রশ্নের মুখে। এবং অদ্ভুতভাবে সরকারে যে কজন নারী উপদেষ্টা আছেন, যারা আবার নানাভাবে অধিকার অ্যাক্টিভিস্ট বলে নিজেদেরকে দাবি করেন, তারাও কিন্তু বিষয়টি নিয়ে কথা বলেন না। তার মানে কি ক্ষমতার চেয়ারে গেলে স্বভাবও পুরুষতান্ত্রিক হয়ে ওঠে?
এই পুরুষতান্ত্রিক রাজনৈতিক সম্পর্ক, ক্ষমতার সম্পর্ক, সম্পত্তিতে, নীতি প্রণয়নে, ক্ষমতা পরিচালনায় এই বৈষম্য ব্যবস্থা রেখে কি নারীর ক্ষমতায়ন সম্ভব? এমন ক্ষমতা সম্পর্কে আদৌ আসিয়ারা নিরাপদ এবং স্বাধীন হবে? সেই প্রশ্ন রেখে গেলাম আমি, ফারহানা রহমান। থাকুন পোস্টের সাথে, পোস্ট করুন, দেখুন, ভাবুন।